চিকিৎসক ডাক্তারের তদন্ত সিবিআই এর হাতে যাওয়ার পর বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসেছে, যেটা অন্তত পাবলিক খুব একটা হয়নি। সাংবাদিকদের কাছে কিছু কিছু টুকরো টাকরা এসছে, এবং টুকরো টাকরা আসার পর ঠিক ওই যে সঞ্জয় রায় বলে যে ছেলেটি ধরা পড়েছে বা যে দাবি করছে যে হি ইজ সাপোজ টু বি দ্য রেপিস্ট অর লাইক দ্যাট, তার সমস্ত কিছু ছানবিন করা হয়েছে। সে কি কোথায় থাকতো, কি বৃত্তান্ত, এবং তার সাথে সাথে আপনারা জানেন ইতিমধ্যেই এই অধ্যক্ষ তাকে এক প্রকার গ্রেপ্তারি করা হয়েছে, মানে তাকে সিবিআই দফায় দফায় ইয়ে করছে, সন্দীপ ঘোষকে, ডক্টর সন্দীপ ঘোষকে। তো এটা চলছে, কিন্তু তার ফাঁকে একেবারেই তাৎপর্যপূর্ণ যে বিষয়গুলো উঠে এসছে সেগুলো হচ্ছে যে এই মেয়েটির, মানে প্রয়াত মেয়েটির বয়ফ্রেন্ড একজন ছিল, এবং এই বয়ফ্রেন্ড এবং মেয়েটির কিছু কমন ফ্রেন্ড ছিল, তাদেরকেও ডাকা হয়েছে। মানে তাদের কাছ থেকে কিছু তথ্য জানা হচ্ছে কোন পথে সিবিআই যাচ্ছে। দেখুন, সিবিআই এর কতগুলো পদ্ধতি থাকে, অনেক সময় সেটা ভুলভ্রান্তি মনে হতে পারে, আবার অনেক সময় মনে হতে পারে যে তারা ঠিক দিকে যাচ্ছে। যেভাবে দেশের চারিদিকে থেকে চাপটা রয়েছে, কাজে কাজে সিবিআই এখানে খুব একটা দ্রুতালয়ে বিষয়টিকে দেখবার চেষ্টা করছে বলে আপনাদেরকে বলছি। এবং আহ, নিহত ডাক্তারের মায়ের এবং বাবার দুটি ব্যাপার জানতে পারলাম। একটি হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী যে প্রতিবাদের মিছিল করেছিলেন সেটাতে তারা খুশি হয়েছেন বলেই সংবাদ প্রতিদিনে প্রকাশিত এক খবর। এবং দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে তাদের দিক থেকে এমন কিছু প্রশ্ন এসছে, তারা যেটা বলছে, যেটা আমিও বলছি আপনিও বলছেন, তা হচ্ছে যে একজন নয় অনেকে ছিলেন, সেটা তো আপনারা ধরতেই পাচ্ছেন, কিন্তু কারা তারা সেখান থেকে কিন্তু সাসপেকশনের ফার্স্ট লিস্টে, খুব ভালো করে শুনুন, মানে পরে সেটা যেন গোলমাল না হয়। দেখুন, এটা একদম প্রিলিমিনারি জায়গাতে রয়েছে, আমি যা বলবো সেটাই যে সঠিক তা নয়, কিন্তু যতটুকু তথ্য জানতে পেরেছি সূত্র মারফত, তাতে করে একেবারে প্রাথমিক জায়গা থেকে এই সিবিআই দপ্তরের ডাকা হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের, স্পেশালি ছাত্রদের, যারা কিন্তু এই নিহত ডাক্তারের সঙ্গী সাথী ছিল, মানে তাদের ক্লাসমেট ছিল ইত্যাদি। এবং তার মধ্যে দেখলাম একটি ছেলে, জুলপি টুলপি চাচা, তারা সব যাচ্ছে, এবং ওই ডাক্তারের যে আই কার্ড রয়েছে সেগুলো তাদের পকেটে রয়েছে, মুখগুলো শুকনো, এবং তাদের বেশ ছানবিন করা হয়েছে, অনেকক্ষণ প্রশ্ন টশ্ন করা হয়েছে, আবার তাদেরকে ডাকা হবে, কারণ এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে যেটার মধ্যে অসঙ্গতি রয়েছে। এবারে যে প্রশ্নটি উঠছে যে তারাও কিন্তু এই আন্দোলন যেটা চলছে তার মধ্যেই কিন্তু ছিল। এবার বাবা মার কথা যেটা হচ্ছে, যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে ওর বন্ধু বান্ধবদেরকে ধরা হোক, তাদের কাছ থেকে প্রশ্ন ইত্যাদি করা হোক, একেবারে বাইরের লোক কেউ একটা এসে করে গেল এটা হতে পারে না। ফলে সাসপেকশন, মানে বাপ মায়ের সাসপেকশন, যেটা তাদের বক্তব্যটাও দেখতে হবে, কারণ যে কাটাছেঁড়া যেটা হয়েছিল সেই সময় কিন্তু তারাও উপস্থিত ছিলেন, এবং সিস্টেমেটিক্যালি, আবারও বলছি সিস্টেমেটিক্যালি কিন্তু খানা তল্লাশি হয়েছে এবং কাটাছেঁড়া সমস্ত কিছুই হয়েছে। সুতরাং তারা কিন্তু সেখানেও বলেছেন, পরেও বলেছেন যেটা, যে এই মেয়েটি আমার মেয়ে আমার সঙ্গে কথা বলেছে, তারপরেই ঘটনাটি ঘটলো। তারা এক জায়গায় খেতে গিয়েছিল, তার সঙ্গে বন্ধু না বান্ধবী কারা তার খাওয়ার সঙ্গী ছিলেন, এবং তারা কোথায় উধাও হলেন সেটাকে বার করতে হবে। এখন ফিসি যা ছবি এসছে, আমি জানি না কি বৃত্তান্ত, পুলিশের কাছ থেকে সেগুলো সিবিআই নিচ্ছে। ফলে যতটা মনে হয়েছিল যে বহিরাগত বা সেখানকার স্টাফেরা এই কাণ্ড কারখানা করেছে, হতে পারে, করতে পারে কেউ কেউ, ধর্মপুত্র যুধিষ্ঠির তো কেউ নয়। বিশেষ করে এই যে অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে আমার মোটেই প্রথম থেকে পছন্দ নয়। ওর চেহারাপত্র ডাক্তারের মতনই নয়। এখন চেহারা দিয়ে ডাক্তার বোঝা যায় না। আমার মতন চেহারাওয়ালা লোক যদি আজকে মনে করেন যে জোকার হতে পারে, তাহলে আপনারা বলবেন যে না ঠিক আছে, তোমার রোগাভোগা চেহারা দিয়ে কিছু আসে যায় না, কিন্তু তার অ্যাপ্রোচেস, একটা ডাক্তারের যে অ্যাপ্রোচটা থাকে সেইটা কিন্তু অ্যাকসেপ্টেবল আমার মনে হয়নি। সুতরাং তাকে ছানবিন করা হবে বা কি বৃত্তান্ত সেটা সিবিআই বুঝেনি, কিন্তু তদন্তের ঘুরপাকটা যেভাবে ঘুরছে সেটা কিন্তু অ্যাবসলিউটলি
ছাত্রছাত্রীদেরও কিন্তু ডাকা হবে এবং তারাও ডাক্তার হয়তোবা, এবারে ডাক্তারির ইয়ে। সুতরাং ব্যাপারটা এত সোজা নয়, ব্যাপারটা কিন্তু বেশ একটা মানে জটিলতার দিকে যাচ্ছে বলেই আপনাদের কাছে বলে দিচ্ছি। এবার আপনারা দেখতে থাকুন যে কোনটা হয়, কি বৃত্তান্ত, কজন ছিল, সেটা কি একজন, দুজন, না পাঁচজন, না ছজন, এবং কেন তাকে হত্যা করা হলো, নাকি রেপ করে হত্যা করা হলো, নাকি রেপটা একটা কোনো মানে আসল উদ্দেশ্য নয়, হত্যাটাই আসল উদ্দেশ্য, এরকম নানাবিধ প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। কিন্তু কিন্তু রাজনীতিটাও চলছে পুরোদস্তুর। ফলে আজকের যে অনুষ্ঠান, আপনারা প্রবীর বিশ্বাসের কাছ থেকে কিন্তু নিয়মিত, যেমন শনিবার রাত্রে তিনি যে অনুষ্ঠানটি করেছেন, সেটা পুরনো দিনে কি কাণ্ড কারখানা সিপিএমের আমলে হয়েছিল সেটা তথ্য একটার পর একটা তুলে ধরবেন, এ কারণে যে সেগুলো কোনো রকম কিছু আন্দোলন হয়নি, কোনো কিছু হয়নি, নর্মাল কোর্সে যেভাবে হয়ে মস্তানি করে সেটাকে কাটানো হয়েছে। এটা একটার পর একটা পর্ব যাবে। আমরা চেষ্টা করব যে আপনাদের কাছে আপডেটগুলো দেওয়ার, কিন্তু আপডেটগুলো দিতে গিয়েও আমার বড় রসিকতা মনে হয়েছে কতগুলো জায়গায়। কিছু মনে করবেন না, এই বিষয়টি নিয়ে রসিকতা করার ব্যাপার না। এরকম একটি নারকীয় হিংস্র ধর্ষণ এবং খুন, এটাকে মেনে নেওয়াটা কঠিন, কিন্তু এটাকে কেন্দ্র করে যে নাটকবাজি চলছে, সিপিএম যেটা করলো, মানে করছে, মানে করেই যাচ্ছে ক্রমাগত, এবং বিজেপি পথে নেবে এটা লাফালাফি করে যে যা চলে গেল, তাতে করে সুকুমার রায়কে আমার মনে পড়ছে। সাহিত্যিক সুকুমার রায়ের সমতুল্য রসিক এবং স্যাটায়ার রাইটার আমার ধারণা ভারতবর্ষে খুব কমই এসছে বা আসেনি। সিম্পলি আমি বলবো যে বিশ্বশ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়ও লেখালেখিতে তার বাবার ধারে কাছেও যেতে পারেনি, এত অসাধারণ ছিল। ফলে আজকের অনুষ্ঠানের নামটা দিচ্ছি ক্রন্দন ও কলাভক্ষণ। এটা লক্ষণের শক্তিশাল বলে একটি নাটক রয়েছে, আপনারা পারলে পড়ে নেবেন। যদি বইটা নাও কিনতে পারেন তাহলে ওই ডাউনলোড করে আপনারা কিন্তু পড়ে নিতে পারেন গুগলসে। কিন্তু তার আগে বলি যে এই সুকুমার রায়ের খুব মজার আরেকটি কবিতা ছিল। সেই কবিতাটি হচ্ছে গিয়ে ট্যাস গরু গরু নয় আসলেতে পাখি সে, যার খুশি দেখে এসো হারুদের আফিসে। মানে অসাধারণ বক্তব্যটা। ট্যাস গরু গরু নয় আসলেতে পাখি সে, এই মিনিংটা আজকে আমার কেমন জানি গেরুয়াপন্থীদের প্রতি হচ্ছে। তারা তো গরু গরু করে, যে গরু এই। এটা সুকুমারবাবু সম্ভবত লিখেছিলেন ব্রিটিশ টাইমে, ব্রিটিশদের দালালি করা অ্যাংলো ইন্ডিয়ান এবং তৎকালীন বাবু সাহেব যারা টাই ফাই পরে সেজে গুজে টেরিকেটে বসতেন অফিসে। তো সেইটাকে মিন করে তিনি বলেছিলেন, লিখেছিলেন, ট্যাস গরু গরু নয় আসলেতে পাখি সে, যার খুশি দেখে এসো হারুদের অফিসে। এখানে ট্যাস গরু বলতে রাজি আছি গেরুয়াপন্থীদের, যে তাদের পোশাক আশাক অমুক তমুক কোনো কিছু বাঙালিত্ব কিছু নেই, স্বাভাবিকত্ব কিছু নেই, লম্ফজম্প তারা যে করছে সেই গোমাতাকে দর্শন করে, তো আসলে তারা পাখি, গরু নয় পাখি। তারা চলন্ত উড়ে বেড়ায়, এখানে কখনো বসে ওখানে কখনো ঠোকরায়। যাই হোক, সাবজেক্ট ইজ নট দ্যাট। আমি যেটা বলতে চাইছি দ্যাট ইজ সিম্পলি লক্ষণের শক্তিশাল থেকে নেওয়া সেই ঐতিহাসিক নাটকের নাম ক্রন্দন ও কলাভক্ষণ। আপনাদের নমস্কার, আদাব জানিয়ে আজকের ঘটনার কিছু টুকরো টাকরা তুলে ধরছি। আচ্ছা, এই মেয়েটি যে মারা গেল, তার একটা নাম দেওয়া হয়েছে তিলোত্তমা, লাইক দ্যাট, হোয়াট এভার ইট ইজ। আমরা কি সত্যি খুব সিরিয়াস এই মেয়েটির ব্যাপারে? খুব ক্রন্দনরত, খুব দুঃখে বুক ফেটে যাচ্ছে এরকম? আমি অনেকগুলো পার্ট এই জিনিসটা ভাঙতে চাই। প্রথম পার্টটি হচ্ছে গিয়ে এই সেলিব্রিটি, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী ইত্যাদি ইত্যাদি, এরা যাচ্ছেন, শোক প্রকাশ করছেন, করতেই পারেন, তারাও আম জনতা, তাদের সেলিব্রেশন আছে বলে তারা টেলিভিশন বা সিনেমার পর্দায় তাদের মুখ দেখা যায়। নিশ্চয়ই তারা আমাদের থেকে আলাদা, নিশ্চয়ই তাদের আভিজাত্য অনেক বেশি। তারা শোক প্রকাশ করছে, আবার শুটিংও করছে। একদিকে শোক প্রকাশ, দুঃখ প্রকাশ করলেন যে এটা ঠিক নয়, এটার একটা বিচার চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং তারপরে কিন্তু তারা আবার শুটিং টুটিংও করছে। পার্ট ওয়ান সরে গেল। পার্ট টুটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবিভিপি, মানে যেটি বিজেপির ছাত্র সংগঠন বা আরএসএস এর ছাত্র সংগঠন বলে খ্যাতি লাভ করেছে,
তাদের আজকে একটা ওই বন্ধটন্ধের মতন কি করেছিল, এবং করা টরার পর সন্ধ্যের পর আবার যে যার কাজে চলে গেছে। ডাক্তাররাই করেছিল, এবিভিপির একটা ইউনিয়ন আছে, অফিসিয়ালি তো ডাক্তাররা ইউনিয়ন করে না, ওই একটা লিখিতভাবে তারা একটা কাণ্ড কারখানা করেছে। এবং একই সাথে বিজেপির পক্ষ থেকে আজকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, কোথায় কি বৃত্তান্ত আমি জানি না। সে প্রেস কনফারেন্সে পরিষ্কার তৃণমূলকে টিএমসি, টিটাকে বলা হয়েছে তালিবানি, এবং তালিবান হিসাবে সিগনিফিকেন্টলি তারা দুটি নাম তো তার মধ্যে ছিল, একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যটি ইন্দিরা গান্ধীর। আমার ভাবতে অবাক লাগে যে তার মধ্যে নরেন্দ্র মোদীর নাম নেই, অমিত শাহর নাম নেই, যাদের স্বরাষ্ট্র দপ্তর এবং প্রধানমন্ত্রীত্বে ভারতবর্ষে একের পর এক অপরাধ ঘটে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, মণিপুরের মতন ঘটনা ঘটে গেছে, একটি শব্দ উচ্চারণ করেনি বিজেপি, চুপ করেছিল ইন্টেলেকচুয়াল ক্লাস, যারা সিনেমা থিয়েটার ইত্যাদি জায়গায় বা মুম্বাই ইত্যাদি জায়গাতে রয়েছেন, তাদের একটি শব্দ বেরোয়নি। এমনকি আমাদের দেশে ব্রোঞ্জ মেডেল পাওয়ার সাক্ষী মালিক থেকে শুরু করে বিভিন্ন মেয়েদের উপর যে অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে একটি প্রতিবাদ পর্যন্ত বেরোয়নি। একটা প্রতিবাদ যেটা দেখা গেছে, মানে দুজন লোকের একটু ভিন্ন ভিন্ন প্রতিবাদ দেখা গেছে। একজন হচ্ছে দীপিকা পাড়ুকন, তার একটা প্রতিবাদ ছিল। আরেকটি প্রতিবাদ পাওয়া গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির, যে তাদের দুজনের ভিন্ন ভিন্ন প্রতিবাদ ছিল এই বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে, যার জন্য ওয়ার্ল্ড কাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনিকে মাঠে, কপিল দেবও ছিল তার মধ্যে, তাদের দুজনকে টিকিট দেওয়া যায়নি বা তাদের টিকিটই পাওয়া যায়নি। এবং প্রায় এক কোনায় চলে গেছেন দীপিকা পাড়ুকন, তাকে আমল দেওয়া হচ্ছে না। হ্যাটস অফ টু দেম, তাদেরকে আমি স্যালিউট জানাই যে তারা জেনুইনলি মুখ খুলতে পেরেছে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে। এবং এতদিন পর্যন্ত যারা মুখ খুলতে পারেনি, আজকে তারা মমতা ব্যানার্জির পেছনে ট্যাটা ট্যাটা করে যাচ্ছেন। তার কারণটা হচ্ছে কি, মমতা ব্যানার্জি তাদের পক্ষে রিস্ক নয়, তাদের পক্ষে মোদি রিস্ক। মুখ খুললে তাদের বিপদ আছে, সিনেমা থিয়েটার হাত থেকে বেরিয়ে যেতে পারে। সেম বাংলার বুকে যারা অনেকেই আছেন যারা লোক দেখাবার জন্য করছে, যেমন শ্রীলেখা মিত্র। আমি কারোর চরিত্র নিয়ে কথা বলতে নারাজ। কেউ যদি বলেন যে না শ্রীলেখা মিত্র এরকম খুব খারাপ পোশাক আশাক করে, তার ছেলেরাও খারাপ পোশাক আশাক করতেই পারে। আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী নই যে তিনি কার সঙ্গে লিভ টুগেদার করেন আর লাইক দ্যাট। কিন্তু আমার কথাটা হচ্ছে তার আস্পর্ধা এতদূর হয় কি করে, তিনি কে এমন সাইড রোল করা এক অভিনেত্রী, তার কোনো ভ্যালুই নেই, আজে বাজে মন্তব্য চিরকাল করে আসেন ফেসবুক বা আদার সাইডে। তিনি আজকে বলছেন যে সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন যে ভণ্ডামি করছেন নাকি সৌরভ। শ্রীলেখা মিত্র, আপনার ভণ্ডামির কাছে, আপনার এবং রুদ্রনীল ঘোষের দুই ভণ্ডর কাছে কেউ আসে না। এবং তারপরে আবার রুজ লিপস্টিক মেখে তিনি আবার অনুষ্ঠানে চলে যাচ্ছেন, তার পোশাক আশাকগুলো ওরকমই ছিল। আবারও বলি যে অনুষ্ঠানের নামটা আপনারা ভুলে যাবেন না, ক্রন্দন ও কলাভক্ষণ। শেষে গিয়ে বলবো কারণটা কি। আমার 3 নম্বর টার্গেটটা হচ্ছে গিয়ে আমরা, আমজনতা, আমরা, আমি আপনি, আমরা কিন্তু 14 তারিখ রাত্রিবেলা অনেক বেরিয়েছি এবং বেরিয়ে প্রতিবাদ করেছি, রাতভর জেগেছিল সব মহিলারা ইত্যাদি ইত্যাদি। আমার ধরে নিতে হবে সিনসিয়ারিটি তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম লোকের ছিল। কিন্তু কোথায় গেল তারপর? আপনাদের বলি যে রোববারের বাজার, শনি রোববার এই দুদিন আমি নিজে ছানবিন করে দেখেছি। বিশ্বাস করুন, সাংবাদিক হিসেবে না জেনে আমি কথা বলছি না। দক্ষিণ কলকাতায় একটি চায়ের দোকান, ওই ফুটপাতের ধারে, সেখানে যেমন ঘুগনি পাউরুটিও পাওয়া যায়, তেমন চাউমিনও পাওয়া যায়। শম্ভুবাবু হচ্ছে গিয়ে সেই চায়ের দোকানের মালিক, তার একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং তার ছেলে একটা সময় দেখে। মানে এই 3 জনের মানে কারবার দোকানটি। আপনারা অনেকেই শম্ভুদার চায়ের দোকানের নাম শুনেছেন দক্ষিণ কলকাতায়। শম্ভুবাবু দুপুরবেলা তার ছেলেকে বলেছে তুই চলে যা, বাড়িতে গিয়ে ঘুমিয়ে আয়, সারা রাত খুলতে হবে। তার কারণটা হচ্ছে বাবু বিবিরা আজকে করবেন, আন্দোলন করবেন, চা বিক্রি হবে, আর কিছু ফ্রেশ জলের বোতল আজকে নিয়ে আসবি, কারণ তারা তো দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে পড়বেন, তাদের জন্য জল দরকার। শম্ভুবাবুর ছেলে, নামটা জানি না, সে ঘুমিয়ে টুমিয়ে 11টা নাগাদ এসছে এবং সারাদিন তার যা বিক্রি হয়েছে চা বিস্কুট, তার ডবলের বেশি বিক্রি হয়েছে ওই বাচ্চা ছেলেটাকে রেখে দিয়েছিল, কাজের ছেলে, বাচ্চা মানে কি ওই 16-17 বছরের ছেলেটিকে, বলছে ডবলের বেশি বিক্রি হয়েছে তাদের কিন্তু রাত্রিবেলা। অর্থাৎ কিনা আন্দোলন করতে করতে কষ্ট তো হয়, জল তো খেতে হয়, ঠিকই তো, তার সঙ্গে একটু চা বিস্কুট, কেউ কেউ একটু কোনায় গিয়ে একটু সিগারেট টিগারেট খেয়ে আসা, আন্দোলনের ফাঁকে এগুলো করতে। আপনি বলবেন যে কেন তারা খাবে না, কেন হোল নাইট জেগে উঠছেন? তো বটেই তো। শ্মশানে মরা পোড়াতে গিয়ে যদি কচুরি তরকারি আর রসগোল্লাতে যারা হাত লাগায়, সে বয়স যাই হোক না কেন, তাদের আবার এই মেয়েটির জন্য শোক প্রকাশ করে তারা চা বিস্কুট রাত্রিবেলা খাবেন না কেন?
ওই জন্যই বলেছিলাম যে ক্রন্দন ও কলাভক্ষণ। পরে আসছি বানরের ক্রন্দন ও কলাভক্ষণ, আর একটু অ্যাডিশনাল ব্যাপার আসে, লাস্ট স্টেজে যাচ্ছি, খুব ভালো করে শুনুন। মানে আমাদের বুক ফেটে গেছে, আমরা দেখছি। আমার এই তৃতীয় পর্বের আরেকটি জায়গা হচ্ছে, আপনারা খবর নিয়ে দেখুন, চ্যালেঞ্জ করে বলছি, যদি ভুল বলে থাকি এই লাইভ অনুষ্ঠানে আমি পরের দিন এসে হাত জোর করে কান ধরে ক্ষমা চাইব। আপনারা নিজেরা খবর নিয়ে দেখুন, অন সানডে নিজেরা ফোন করে দেখুন, দীঘার হেন কোনো হোটেল নেই যে হোটেলগুলো প্রায় ভর্তি হয়ে যায়নি। এরাই গেছেন যারা শোক প্রকাশ করেছেন, তাদের একটা বড় অংশ, তাদেরকে খাটো করছেন, তাদের তো জীবন আছে। একটা মেয়ের জন্য কতদিন তারা শোক প্রকাশ করবে? খবর নিয়ে দেখুন, 3 দিন পর পর ছুটি রয়েছে, শনিবার, রবিবার এবং রাখি বন্ধন, এই 3 দিনের ছুটি, এবং তার পরের সপ্তাহেও 3 দিন ছুটি রয়েছে, শনিবার, রবিবার এবং জন্মাষ্টমী। ফলে খবর নিয়েছি আমি দীঘার হোটেলগুলোতে যে একদম ঠাসা ভর্তি, এবং দীঘার মদের দোকানগুলো দেদার বিক্রি করছে, দেদার বিক্রি হচ্ছে। শোক শোক প্রকাশ শোক প্রকাশ শেষ, এবার নর্মাল লাইফে ফিরতে হবে, এইটুকু বললাম। কারণ ওই ক্রন্দন ও কলাভক্ষণের ব্যাপারটা তো থাকছে। এরপরে শুনুন, এখানেই শেষ নয়, মানিকতলা বাজার, গড়িয়াহাট বাজার এবং রাসবিহারী বাজার, ওই দিকে যে বাজারটা রয়েছে, আপনার খবর নিয়ে দেখুন, সাংঘাতিক বিক্রি বাট্টা। এবং আজকে সকালবেলায় আমি অফিস যাওয়ার পথে, আমার অফিস থাকে অনেক সময় শনিবার রোববার, এক কমরেডের সঙ্গে দেখা, আমার পরিচিত বন্ধু, সে বলে বোয়াল মাছ কিনেছি রে। অনেকদিন বোয়াল মাছ খাওয়া হয় না। আমি বললাম আমি বোয়াল খাই না। বলে না, একটু ওই দিয়ে সর্ষে বাটা দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে একটু রান্না করতে হবে, আমার গিন্নি ভালো বানান। দেখলাম চিকেনের দোকানে ঠাসা ভিড়, স্বাভাবিক, রোববারের বাজার, একটু চিকেন টিকেন খাবেন। সুতরাং তারা বেঁচে থাকতে হবে, শোক প্রকাশ করুন আর যাই করুন, ক্রন্দন ও কলাভক্ষণ, বাস্তবিকই তাই। এবং সবশেষে যেটা বলতে চাইছি, যে একটি কথাতে আমি কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো, যে এই যে লোকটি যাকে অধ্যক্ষ ইত্যাদি বলা হচ্ছে, প্রিন্সিপাল আর লাইক দ্যাট, দিস সন্দীপ ঘোষ, তাকে যখন বহিষ্কারই করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, বা তাকে ছুটিতে পাঠানো হয়েছিল, তাকে ফের কেন আরেকটা হসপিটালের দায়িত্ব দেওয়া হলো অধ্যক্ষ করে? এটা খুব কাঁচা কাজ হয়ে গেছে। এই খেলাটা কিন্তু ওয়েট করছিল সিপিএম এর লোকেরা, এবং তারা কিন্তু সেটা গ্রহণ করেছে। এই কাজটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে এত দ্রুত সব কিছু করতে নেই, ওয়েট অ্যান্ড সি পলিসি আছে। আমার জ্ঞান দেওয়ার কিছু নেই, ভেবে দেখতে পারেন। এটা হচ্ছে কি আমার কথা। এবং পরিশেষে যেটা বলবো, অবশ্যই যে লোক দেখানো ভণ্ডামির জায়গাটা সিপিএম ধরেছে এ কারণে, যে আজকেও দেখলাম বিরাটির মোড়ে হই হই করছে তারা, এবং বলছে যে তাড়াতাড়ি করো। তখন 7টা বাজতে 5-10 বাজে, বলে ডট 7টা বাজবে, তার মধ্যে রেডি হয়, এর মধ্যে চা যা খাওয়ার খেয়ে নাও। হয়তো চা খেতে হবে, একটু সিগারেট খেতে হবে, সবাই হাজির হবে, দুঃখ মুখ করে দুঃখ প্রকাশ করতে হবে, যতদিন টানা যাবে, সামনের ভোট অবধি টেনে নেওয়া গেলে ভালো হবে, তাই না? এবার ক্রন্দন ও কলাভক্ষণের গল্পটি বলি। ওই যে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যদি কারুকে ধরা যায় যে এরাও অপরাধ করেছে, বা অপরাধের সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত, লজ্জায় ছাত্রছাত্রীরা যাবেন কোথায়? আপনাদের কাছে সরাসরি প্রশ্ন করি, অপর্ণা সেন সেখানে গিয়েছিলেন, লোক দেখাতেই গিয়েছিলেন। অপর্ণা সেন এমন কিছু সিনেমা বা সেলিব্রিটি আজকের দিনে নন, তিনি মোটামুটি মাঝে মাঝে ডাইরেকশন দেন, ঢুকে গেছেন। কেন অপর্ণা সেন আসছে না বলে আপনারা প্রশ্ন তুলেছিলেন? ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি যে অপর্ণা সেনকে কারা চটি চেটা বলে গালাগাল দিয়েছে, এই দুঃসাহস হয় কি করে? আপনারা কি ভুলে যাচ্ছেন যে আপনারা নন পলিটিক্যাল ডক্টর, আমাদেরকে সেবা শুশ্রূষা করবেন? আমি প্রত্যেক দিন আপনাদের রেসপেক্ট জানিয়েছি। আপনাদের মুখে কেন রাজনৈতিক কথা, কেন চটি চেটার শব্দটি আপনাদের মুখে আসবে? আপনারা কেন অপর্ণা সেনকে অপমান করলেন? একে রেজিগনেশন দিতে হবে, ওকে সরাতে হবে। প্রশাসনের জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি মন্ত্রী, তিনি গেছেন, বসে কথা বলুন। আপনারা আন্দোলন করছেন, গিয়ে বাইরে খেয়ে আসছেন, এবং শ্যামবাজারের যে ওই মিষ্টির দোকানটি রয়েছে ঠিক আরজিকরের উল্টো দিকে দেদার বিক্রি হচ্ছে, এবং এই সিপিএম এর মঞ্চ থেকে হোক বা এখান থেকে হোক গিয়ে খেয়ে আসছে। তা খাবে না কেন? তারা কি না খেয়ে কোনো কিছু করবে? হয় না, এভাবে হয় না। এবার লক্ষণের গল্পটা শুনুন। সুকুমার রায় মজা করে লিখেছিলেন লক্ষণের শক্তিশাল, যে রাবণ আসলো, লক্ষণকে শক্তিশাল বান মারলো, লক্ষণের বুকে লাগলো, লক্ষণ পড়ে গেল।
তখন বানররা এসে প্রবেশ করলো। বানররা এসে দেখছে যে ওই নিহত বা আহত লক্ষণের পকেট মারছে রাবণ, তার পকেট থেকে টাকা পয়সা নিচ্ছে, বলে কি হয়েছে দেখে ফেলেছি, রাবণের পলায়ন, পড়ে ফেলতে পারে, এক্স্যাক্টলি বলছি না, কোট অ্যান্ড কোট বলছি। তারপরে রাম এসে উপস্থিত লক্ষণের জন্য, তখন বানররা হু হু করে কাঁদছে, কি হলো কি হলো কি হলো, এ কি হলো এ কি হলো এ কি হলো, দেখবেন এই কথাগুলোই লেখা রয়েছে। তারপরে উইদিন ব্র্যাকেট রয়েছে ক্রন্দন ও কলাভক্ষণ। কেন লিখলেন এই কথাটা সুকুমার রায়? মারাত্মক থাপ্পড় মেরে দিয়েছেন তিনি। তিনি লিখছেন যে যেহেতু বানর, সেহেতু তারা কাঁদতে পারে, এটা যেমন বাস্তব, বা দেখা গেছে বানররা অনেক সময় কাঁদে, বা নাই হোক সিম্বলিক, কিন্তু কলাভক্ষণ না করলে বানর হবে কি করে, বাস্তব। সুতরাং কাঁদছে লক্ষণের জন্য, এবং তারপরেই কলাভক্ষণ করছি পেটটাকে বাঁচাবার জন্য, শরীরটাকে টেকাবার জন্য। এবং এটা এত বড় স্যাটার সুকুমার রায় লিখেছেন যে আজকে আমাদের সোসাইটিতে আমরা লোক দেখানো কান্নাকাদি আবার খাওয়া দাওয়া ফুর্তি ফার্তাও করি। ক্রন্দন ও কলাভক্ষণ এটির নাম, ভেবে দেখবেন। এবং পরিশেষে জানাই, যেটা মারাত্মক কথা, ছাত্রছাত্রীরা অনেকটাই সিপিএমআইজড হয়ে যে কাজটি করছেন, আমার সমর্থন নেই। এবং ডিটারমাইনলি আমি বলছি যে আপনাদের, আমি এই মেয়েটির মানে জন্য শোকাহত, এবং আমি নিশ্চয়ই যতটুকু এদের দ্বারা করা সম্ভব ততটুকু করব, যেটি বলবেন সেটি করতে রাজি আছি, নন পলিটিক্যালি। কিন্তু সিপিএম উস্কাচ্ছে, আপনারা সেখানে বসে যে বাক্যালাপগুলো করছেন, কে রেজিগনেশন দেবে, কাকে পোস্ট থেকে সরাতে হবে, পুলিশ কমিশনারের চাই, রেজিগনেশন চাই, এগুলো আপনারা বলার কেউ না, কোনো অধিকার নেই আপনাদের। আপনারা ডাক্তারি পড়তে গেছেন, যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যদি সচলভাবে আপনারা প্রতিবাদ করতে পারতেন, তাহলে অনশন করতেন, মহাত্মা গান্ধীর দেখানো পথ অনশন করতেন, ওখানে বসে কেঁপে যেত সারা ভারতবর্ষ, সেটা করেননি। বরং অসভ্যতামি হচ্ছে ওখান থেকে। কারা করছে? সিপিএম এর লোকেরা ঢুকে অ্যালাউ করছেন। কেন কেন অ্যালাউ করছে? কারণ যে মহিলা অপর্ণা সেনকে চটিচাটা বলেছে, সে ডাক্তার হতে পারে, তার চেহারা দেখে দেখলাম সে ডাক্তার নয়, কিন্তু দায়িত্ব তো আপনাদের ঘাড়ে পড়ছে। পরিশেষে শুনে নিন, খুব কঠিন খারাপ কথা বলছে, অনেকে আমার উপর খেপে যাবে, বাট ইট ইজ ট্রু। আমাদের ভারতবর্ষের স্ট্রাকচারে না 80% হচ্ছে গিয়ে দরিদ্র সীমার নিচে, হয়তো আরো বেশি, 82-83 ইত্যাদি। পশ্চিমবঙ্গেও তাই। দিদির দেওয়া 500 টাকাতে অনেকের হয়তো সংসার চলছে, 500 টাকা না এখন 1000 টাকা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের অভাব রয়েছে। জানবেন যে এই অভাগ বা অভাব অভিযোগে থাকা মানুষগুলো, যারা কষ্ট করে দিনান্তে কোনো ক্রমে বেঁচে থাকে, তাদের সংখ্যাটা 80 থেকে 85%। যাদের ক্ষমতা নেই চিকিৎসালয়ে গিয়ে 1000 টাকা খরচা করে কোনো স্পেশালিস্ট ডাক্তারকে নিজের শরীর দেখানো, তাদের ক্ষমতা নেই কোনো হসপিটাল নার্সিংহোমে গিয়ে তার বাড়ির লোককে ভর্তি করানো। নার্সিংহোমে কারা ভর্তি হয় জানেন? ওনলি 8-15%, 8-15%, মানে প্রথম 8%-এর মধ্যে যারা হচ্ছে কি উচ্চ মধ্যবিত্ত, ধনী লোকেরা তো আছেই, ছেড়ে দিন, তারা সিঙ্গাপুরে নিয়ে যাবে। তারপরে যেটা রয়েছে 8-15% হচ্ছে গিয়ে মোটামুটি উচ্চ মধ্যবিত্ত। আর মধ্যবিত্ত যারা, তারা ওই আপনার ইন্স্যুরেন্স থাকলে, মেডিক্লেম থাকলে তারা ভর্তি করছে। আর বাকি এই আরজিকর বলুন, মেডিকেল কলেজ বলুন, এনআরএস বলুন, ভারতবর্ষের বিভিন্ন হসপিটাল বলুন, পশ্চিমবঙ্গ নিয়ে যখন কথা হচ্ছে, তারা হাসপাতালের দিকে তাকিয়ে থাকে। সেখানকার ডাক্তারবাবুরা খুব নামজাদা, খুব বিখ্যাত ডাক্তার, তারা দেখেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেখলেও দেখেন, এবং ভর্তি হওয়ার থাকে তারা সেই হাসপাতালে ভর্তি হয়, বিনা পয়সায় চিকিৎসা চলে। আজ নয়, দীর্ঘদিন ধরে এটা চলছে। কাজেই দিনের পর দিন আউটডোর বা এই হুজ্জুতি যদি চলতে থাকে, আমি হুজ্জুতি বলছি সিপিএমের দিকে, আপনাদের না, তাহলে তাদের কিন্তু ক্ষিপ্ততা বাড়বে। এবং আপনারা জানবেন যে এই দরিদ্র মানুষ 80 থেকে 85%, এরা কিন্তু কোনো কিছু তোয়াক্কা করে না। হ্যাঁ, তারা শোক প্রকাশ করবে যে একটা ডাক্তারকে মেরে ফেলে দেওয়া হলো রেপ করে, তার জন্য তারা শোক প্রকাশ করবে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ তারা নিজেদের শরীরের স্বাস্থ্যের, তার হাজবেন্ডের, তার বাবার, দাদার, কাকার শরীর নিয়েও কিন্তু তারা ভাববে, তাদের ছোট্ট বাচ্চা ঠিক শরীর নিয়েও তারা ভাববে। এবং যে মুহূর্তে দেখবে চিকিৎসা হচ্ছে না, তারা ক্ষিপ্ত হতে আরম্ভ করবে। এই ক্ষিপ্ততারা কিন্তু সম্পূর্ণ আপনাদের বিরুদ্ধে যাবে, গ্যারেন্টি, লিখে রাখুন। কোনোদিন আমি আর লাইভ অনুষ্ঠান করব না, চালিয়ে যান, সব বন্ধ করে দিন, আপনাদের বিরুদ্ধে যাবে এটা। এইভাবে মমতাকে ফেলা যাবে না, কিন্তু কোনো দিন ফেলতে পারবেন না। কারণ গরিব গুরব মানুষ 80 থেকে 85%, দে আর দ্য ভোটার। চালাকি করে মহৎ কার্য সম্ভব না, এটা বিবেকানন্দের বক্তব্য।
সুতরাং চালাকি চলছে এখন। প্রতিবাদ করুন, আন্দোলন করুন, কাজে যান। এটা কিন্তু মীনাক্ষী মুখার্জি বুঝেছে, বুদ্ধিমতী মেয়ে, ও গ্রাসরুটে চলা মেয়ে সিপিএমের। ও আজকে আনন্দবাজারে দেখলাম যে গতকাল মীনাক্ষী বলেছে যে আন্দোলন চলুক, কিন্তু মানব সেবাটাও করুন। ঠিক জায়গাটা ধরতে পেরেছে মীনাক্ষী। মীনাক্ষী এটা এই কারণে ধরেছে, মীনাক্ষী জানে যে এইরকম দিনের পর দিন যদি কর্মবিরতি চলতে থাকে তাহলে এই 80 থেকে 85% মানুষ তারা সেবাটা পাবে না এবং তাদের মৃত্যু হবে, তারা আরও অসুস্থ হবে, মৃত্যুই হবে ধরুন কঠিন রোগের। তারা ধীরে ধীরে খেপবে এবং সে খেপে গেলে কিন্তু তাদের দৌড়টা আপনার সহ্য। এটা বাংলাদেশ নয়, দিস ইজ নট সাপোজ টু বাংলাদেশ। যে বাংলাদেশের ট্র্যাডিশন আপনারা ধরতে যাচ্ছেন, এই তো বাংলাদেশে এখন ইতিমধ্যে বলা শুরু হয়েছে পেঁয়াজের দাম বাইরে গেছে, হ্যাঁ 100 টাকা দিয়া পেঁয়াজ কে কিনবো? ভারতবর্ষ থেকে পেঁয়াজ আনা বন্ধ করলে আমরা বাসন কি কইরা? দেখুন বাংলাদেশ কি বলছে, হ্যাঁ আমাকে এইটা নাই সেইটা নাই, ফান্ড নাই নাই। এই কি হইল? আমজনতা যারা গ্রামে গঞ্জে ঘোরে, ফলে ইউনুসকে গিয়ে বলতে হচ্ছে আমাকে কিছুদিন সময় দিন। ইউনুসকে গিয়ে মন্দিরের সামনে বলতে হচ্ছে আপনারা ঠিক থাকুন, চিন্তা করবেন না। আন্দোলন যারা করেছে না তারা নিজেরা কপাল চাপড়া, যে তাদের পেছনে উস্কানিটা কাটছিল আমেরিকার নাকি উগ্রবাদীদের। পশ্চিমবঙ্গ সেটা দেখবেন যে আমেরিকায় উগ্রবাদী তো এখানে নেই। এই বামরামের যে উস্কানি, সেই উস্কানিতে যারা লাফালাফি করছেন, লাফান, আরও লাফান। আমার ঠোঁট কাটা লোক, আমি স্ট্রেট কাট কথা বলি যে আপনাদের আন্দোলন করা উচিত উচিত উচিত, এই অপরাধের শাস্তি পাওয়া উচিত উচিত উচিত, এর ফাঁসি যাওয়া যে কজন রয়েছে প্রত্যেকটার ফাঁসি যাওয়া উচিত উচিত উচিত। কিন্তু মানব সেবা থেকে সরে আসবেন কেন? রাজনৈতিক কথা বলবেন কেন? আপনি যদি রাজনৈতিক কথা বলেন আমি কেন যাবো? আমি সিপিএমকে চিরকাল ঘৃণা করেছি, কেন যাবো আমি? আমার হেল্প পাবেন না। এবং আমার মতন মধ্যবিত্ত সমাজের বিরাট সংখ্যা আপনাদের পাশ থেকে সরে যাবে যদি কিনা এই পলিটিক্যাল লোকগুলোকে না সরান। কারণ এরা ওই ধরনের বানর যারা ক্রন্দন এবং কলাভক্ষণ করে। ক্রন্দনটা হচ্ছে আপনাদের সামনে, আর কলাভক্ষণ হচ্ছে গিয়ে 2026-এর ভোট। এই দুটোর মিক্সিংয়ে কিন্তু ক্রন্দন ও কলাভক্ষণ। কিছু মনে করবেন না, একটু কড়া কথাই বললাম। বিদায় নিচ্ছি, নমস্কার নেবেন।